আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা তাকে প্রশংসা করি, আমরা পছন্দ করি, কিন্তু এটা নিয়ে আমাদের মেলা দরকার যে তার 3-0 আদৌ এটা বাস্তবগতির কোনো প্রস্তাবনা কেন। আন্তর্জাতিকভাবে তিনি যথেষ্ট খ্যাতি হতে পারেন, কিন্তু বাংলাদেশে তার এই 3-0 তত্ত্বটা সঠিক তত্ত্ব করে এটা আমাদের আলোচনার অধিকার আমাদের আছে। কিন্তু এটা তাকে অসম্মান করার জন্য করবো না। তিনি এটা যদি বাজেটে ঢুকান, এতে তিনি অসম্মান করেন। কারণ বাজেটের লক্ষ্য নয় 3-0 তত্ত্বের বাজেট দেওয়া। কারণ আমি যে 3-0 নীতি, তার একটা বই আছে 3-0, ওকে, এটা বাজেটে দেখবেন ওটা লেখা আছে। ফলে এই বাজেটে 3-0 নীতি বাস্তবায়নের জন্য বাজেট, গণঅভ্যুত্থানের বাজেট, ওকে, এটা এটা ঠিক না, এই প্র্যাকটিসটা রং। এরা শুধু ওনাকে সন্তুষ্ট করার জন্য যারা উপদেষ্টা আকারে আছেন, হয়তো তারা তাকে ব্যক্তিগত সন্তুষ্ট করতে চেয়েছেন। এখানে ডক্টর ইউনূসকে বলবো, এটা তার ভাবমূর্তি নষ্ট করবে। এটা কিন্তু রেকর্ড আকারে থাকবে, এটা রেকর্ড আকারে থাকবে, ঠিক না? এই যে বাজেটটা পেশ করেছেন এটা রেকর্ড আকারে থাকবে। ফলে এটা তো সারা জীবন তাকে বহন করতে হবে, তো দরকারটা কি? কারণ তার 3-0 অনেক ইতিবাচক দিক আছে, আমি তার সঙ্গে ডেফিনেটলি মনে করি অনেক ভালো জিনিস আছে, কিন্তু অনেক দিক আছে যেটা আসলে একেবারে হালকা জিনিস, এটা এত ইম্পর্টেন্ট আমাদের, কিন্তু সেটা আলাদা আলোচনা বিষয়। কিন্তু ফলে আমরা বলবো যে এই ধরনের, যেমন আমার অনেক নীতি আছে, কিন্তু রাষ্ট্রীয় নীতিতে একরকম হবে। আমি যখন রাষ্ট্রের পক্ষে কোনো কিছু দেবো, তখন এটা ফরাজমাদের নীতি বাস্তবায়ন হতে পারে না, ঠিক না? এটা এমনটা এরকম। সেদিন আমি বলবো যে এইসব ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ এটা আমরা আগামী দিনে আমাদের পথ অনেক কঠিন হবে। শেষ কথা এভাবে বলবো যে আমি, আপনারা কীভাবে দেখতে জানি না, কিন্তু ইরান এবং বিরুদ্ধে যে যুদ্ধটা শুরু হয়েছে ইসরায়েলের তরফে, একতরফা আক্রমণ এবং যুক্তরাষ্ট্রকে আবার তার সঙ্গে যুক্ত করা হচ্ছে, এটা সেই পুরনো, সে আপনার কি বলে, ওয়ার অন টেরর, তারই আরেকটা রিপিটেশন চলছে, এবং তার ফলটা পলিটিক্যালি আমাদের এখানে অত্যন্ত খারাপ হয়েছে। এটা খুব দ্রুতই আমরা দেখি, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে এই, এখানে যারা আছেন অনেকে ইসলামী রাজনীতি করেন, আমার ভাইরা খুব পছন্দ করি তারা আমাদের। সেক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্র সম্পর্কে আমাদের কনসেপ্টটা ইসলামের দিক থেকে এখন বোধ হয় আনক্রিটিক্যালি আমরা ইসলাম বলতে আমরা এখনো কি বুঝি, নামাজ কালাম পড়া, দোয়া দুরূদ করা, ইবাদত বন্দেগী করা। অর্থনীতির আলোচনা ইসলাম করতে পারে, এটা খুব কম লোক, 99% লোক বিশ্বাস করে। অর্থনীতি আলোচনায় কোরআন শরীফ পড়া যায়, হেদায়েতের বই, হুদাল্লিল মুত্তাকিন, এটা বিশ্বাসই করে। তো ফলে ওখান থেকে তো পাইতে পারেন আপনি কিছু, আমি কি পাইতে পারেন, যেমন সহজ করে বুঝাবো, ইসলামের মধ্যে 3টে জিনিস ভাড়া দেওয়া হারাম। 3টে জিনিস ভাড়া দিতে পারবেন। একটা হচ্ছে কি, টাকা ভাড়া দিতে পারবেন। টাকা ভাড়া দেওয়া বুঝেন? বুঝেন না? সুদ খেতে পারবেন না, ওইসব শব্দ ব্যবহার করি না, সোজা কথা বলি। টাকা ভাড়া দিতে পারবেন। আমার যদি টাকা বেশি থাকে, আপনার দিয়ে লাগে, আমি আপনাকে দেবো, আপনি ব্যবহার করবেন। সুদ দিতে পারবেন, সোজা কথা। সার্ভিসের নামে বলেন আর যে নামে বলেন। ফলে ইসলামী ব্যাংক বলে কোনো ব্যাংক, ব্যাংক কনসেপ্টটা কমপ্লিটলি ইসলাম বিরোধী থাকে। তো এইগুলো সবাই সতর্ক হতে হবে। এগুলো আমরা অতীতে ভুল করছি, আগামী দিনে ভুল করা যাবে, ঠিক আছে? ঘর ভাড়া দেওয়া যাবে। আপনার ঘর যদি 3টা ঘর থাকে, 2টা ঘর আপনার লাগে, বাকি একটা ঘর খালি আপনার অন্য লোককে দিতে হবে বিনা পয়সা, ঘর ভাড়া দিতে পারে। 3 নম্বর, দেহ ভাড়া দেওয়া, দেহ ভাড়া দেওয়া যায় না, ছেলে এবং মেয়ে কারোরই দেওয়া যায় না। আপনি যখন পরিশ্রম করেন, আপনি কিন্তু দেহ বেচেন না কারো, আপনি কন্ট্রিবিউট করেন সমাজে। ফলে শ্রমিক শব্দটা আর ক্যাপিটালিজমের শ্রম এক ধারণা নেই, কমপ্লিটলি টু ডিফারেন্ট। কারণ শ্রম ইবাদতের সমতুল্য। ফলে এই ব্যাপারগুলো আমাদের ইসলামী যারা রাজনীতি করেন তাদের কাছে আমি খুবই বিনীতভাবে বলি, আমি খুব মূর্খ মানুষ, এদের দয়া করে আপনারা এগুলো একটু ভাবেন। ভাবলে আগামী দিনে যে বড় লড়াই যেটা আসছে, সেই লড়াই আমরা সকলে একসঙ্গে সামলাতে পারি। সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতি বলুন, দর্শন বলুন, এই সমস্ত ক্ষেত্রে আমরা মনে করি একটা এথিকো লিগাল, নতুন ধরনের এথিকো লিগাল কল্পনা, এথিকো লিগাল কি বলে ন্যারেটিভ, এথিকো লিগাল আমাদের মতন করে একটা দর্শন আমরা আমাদের বাংলাদেশে, যেটা আমাদের জন্য উপযোগী, আমাদের জনগণ যেটা সহজে বুঝে, সেইভাবে আমাদেরকে জনগণকে শিক্ষিত করতে হবে। ফলে শেষ কথা হলো, আবারও ঘুরে ফিরে শিক্ষা খাতের ব্যয় বাড়াতে হবে। শিক্ষা খাতের 2টা মানে আছে ইসলামের দিক থেকে। একটা হচ্ছে যে আপনার আধ্যাত্মিক শিক্ষা, শিক্ষা বলতে ইসলাম আধ্যাত্মিক শিক্ষা বুঝে, আর কোনো শিক্ষা বুঝে না। বাকিটা বলে টেকনিক্যাল, এটা শিক্ষা না। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি টেকনিক্যাল, ওটা কিন্তু শিক্ষা যায় না। শিক্ষা ইজ অলওয়েজ
স্পিরিচুয়াল শিক্ষা, অলওয়েজ রুহানি শিক্ষা। রুহানি শিক্ষাটা দরকার সমাজকে গঠন করার জন্য, সমাজের নেতা হওয়ার জন্য। এর বাইরে শিক্ষাটা অলওয়েজ স্কিল। আমি তো স্কিল শিখতে পারি যে কোনো জায়গায়। আপনি স্কিল শিখলেই যে আপনার রুহানি শিক্ষা খুব উন্নত স্তর হবে তাতে কোনো কথা নেই। ফলে মাদ্রাসাতে যেগুলো ছিল অতীত, তার মাদ্রাসা শিক্ষাটা কি ছিল, তারও একটা রুহানিয়তের একটা ধারা ছিল লম্বা, এটা হারাই ফেলতে চায়, এটা নাই। ফলে এটাকে ফেরত আনতে হবে। একটা সময় ছিল যেটা ইসলামকে চর্চা করেছে, সেই গ্রিকদের কাছ থেকে শিখেছে, অনেক চর্চা ছিল, পরবর্তীকালে যে কোনো কারণে এটা হারাই ফেলছি আমরা। ফলে একে ফিরিয়ে আনতে হলে ফলে মাদ্রাসাগুলোকেও, প্রত্যেকটা জামিয়াগুলোকেও যেমন বিশ্ববিদ্যালয় বানাইতে হবে, তেমনি বিশ্ববিদ্যালয়গুলোকেও জামিয়া বানাইতে হবে। দুইটা লাগে, দুদিকে। তাদেরকেও আধ্যাত্মিক শিক্ষা শিক্ষিত করতে হবে, কেননা তারা ভুল করবে, তারা ভুল পথে চলে যাবে। ঠিক তেমনি জামিয়াকেও উন্নত করতে হবে, যাতে তার চিন্তা, তার দৃষ্টি, তার সমস্ত কিছু মিলিয়ে একটা শক্তিশালী একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা দাঁড়াতে পারি। এবং একবার যদি আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়াই, তাহলে অর্থনৈতিক বিকাশটা এটা তুচ্ছ ব্যাপার, 3 বছর বেশি লাগবে না। 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশ ইউরোপের সঙ্গে যেতে পারে। এত সম্পদ আমাদের আছে। যে পানির কথা বলেন, এখন তো ব্লু ইকোনমির কথা শুনতেছেন, নদীর কথা বলেন, আর আমি লাইফস্টাইলের কথা বলেন, বাংলাদেশ দুধে ভেসে যাবে যদি আমরা সত্যিকার অর্থে আমরা অর্থনৈতিক বিষয়গুলোকে চিন্তা করি এবং এই যে আন্তর্জাতিক কর্পোরেট ব্যবস্থার বাইরে এসে চিন্তা করতে সক্ষম হই। ফলে এই রাষ্ট্র আন্তর্জাতিক কর্পোরেট ব্যবস্থার এটা একটা হাতিয়ার, এবং এই ব্যবস্থার এই হাতিয়ার দিয়ে তারা যেটা করে, একটা লুটপাট তন্ত্র চালায়। এই লুটপাট তন্ত্র থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। আমাদের সকলের জন্য